বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমি আলোচনা করব বায়োকেমিস্ট্রি আইটেম 2 নিয়ে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। শুরুতেই টোটাল বডি ওয়াটার টিভিডাব্লিউ টোটাল বডি ওয়াটার। আর্লি ভিটাল লাইফে আমাদের বডির মধ্যে টোটাল ওয়াটার থাকে 95%। ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেনদের ক্ষেত্রে 75 to 80%, অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে 60%, অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে 55%, এল্ডারলি মেলদের ক্ষেত্রে 50% অ্যান্ড এল্ডারলি ফিমেলদের ক্ষেত্রে 45%। এই ছকটা আমাদের মনে রাখতে হবে। টিচাররা মানে এই জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে আর্লি ভিটাল লাইফে টোটাল বডি ওয়াটার কত। ইনফ্যান্ট বলতে কাদের বোঝে? 1 year, বাচ্চা জন্ম থেকে শুরু করে 1 বছর পর্যন্ত বয়সটাকে বলা হয় ইনফ্যান্ট। এইবার এই ছকটা আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো বয়স যত কম টিডাব্লিউ মানে টোটাল বডি ওয়াটার তত বেশি। মানে টোটাল বডি ওয়াটার ইজ 1/, বয়স, মানে বয়সের সাথে টোটাল বডি ওয়াটারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমাদের জন্য এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। বডির মধ্যে কী কী কম্পার্টমেন্ট আছে এবং এই কম্পার্টমেন্টের কী কী কন্টেন্ট, কী কী ফ্লুইড কন্টেন্ট। যেমন ইন্ট্রা সেলুলার কম্পার্টমেন্ট, এই জায়গার মধ্যে পাওয়া যায় ইন্ট্রা সেলুলার ফ্লুইড। ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, আর সেলুলার মানে হচ্ছে সেল। ইন্ট্রা সেলুলার মানে হচ্ছে সেলের ভিতরে। আমি যদি এই জায়গার মধ্যে দেখাই, এই যে এই সেলের ভিতরে যে ফ্লুইড পাওয়া যায় সেটাকে বলা হয় আইসিএফ বা ইন্ট্রা সেলুলার ফ্লুইড। দেন এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট, যে জায়গার মধ্যে পাওয়া যায় ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা মানে হচ্ছে বাইরে, এক্সট্রা মানে হচ্ছে বাহিরে, আর সেলুলার মানে হচ্ছে সেল, সেলের বাহিরে। এই হচ্ছে আমার সেল, এই সেলের বাইরে, এই জায়গা দিয়ে সেলের বাহিরে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টের মধ্যে পাওয়া যায় ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে সেলের ভিতরে না, সেলের বাহিরে। দেন আরেকটা ওয়ার্ড ইন্টার সেলুলার কম্পার্টমেন্ট। ইন্টার মানে মাঝামাঝি, ইন্টার মানে কি? মাঝামাঝি বা মাঝে। ইন্টার মানে হচ্ছে মাঝে, ইন্টার মানে হচ্ছে মাঝে, সেলুলার মানে সেল, মানে দুইটা সেলের মাঝের স্পেসকে বলা হয় ইন্টার সেলুলার কম্পার্টমেন্ট। আমি যদি এটা দেখাই, এই হচ্ছে আমার একটা সেল, এই হচ্ছে আমার একটা সেল, এই দুইটা সেলের মাঝখানে যে কম্পার্টমেন্টটা পাওয়া যায় সেটাকে বলে ইন্টার সেলুলার কম্পার্টমেন্ট। ইন্টার মানে দুইটার মাঝামাঝি অবস্থা। এই ইন্টার সেলুলার কম্পার্টমেন্টের মধ্যে যে ফ্লুইড পাওয়া যায় সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা ইন্টার সেলুলার ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল বা ইন্টার সেলুলার ফ্লুইড। দেন ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট, আমরা একটু আগে কি পড়েছি? ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, ইন্ট্রা মানে ভিতরে, ভাস্কুলার মানে ব্লাড ভেসেল। ইন্ট্রাভাস্কুলার মানে ব্লাড ভেসেলের ভিতরে। ধরি আমি যদি একটা ব্লাড ভেসেল আঁকি, এই ব্লাড ভেসেল ভিতরে আমরা কি জানি? ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড পাওয়া যায়, এই ব্লাডের ফ্লুইড পোর্শনকে বলা হয় প্লাজমা। তার মানে ব্লাড ভেসেলের ভিতরে যেই ফ্লুইড পোর্শন পাওয়া যায় সেটাকে বলা হয় প্লাজমা। এই জায়গার মধ্যে এতটুকুই দেখানো হয়েছে। দেন টোটাল বডি ওয়াটারের থ্রু আউট দ্য ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়েছে। টোটাল বডিতে ডিস্ট্রিবিউশন, এই বইয়ের মধ্যে মেনলি টোটাল বডি ওয়াটার ডিস্ট্রিবিউশন মেনলি 70 কেজি একজন অ্যাডাল্ট মেইলের ক্ষেত্রে দেখানো হয়েছে। অ্যাডাল্ট মেইলদের ক্ষেত্রে বডি ওয়েটের 60% হচ্ছে টিবিডাব্লিউ টোটাল বডি ওয়াটার, আর ফিমেলদের ক্ষেত্রে 55%। যেহেতু এই জায়গার মধ্যে আমরা 70 কেজি অ্যাডাল্ট মেইলের ক্ষেত্রে হিসাব করছি, সুতরাং এই 70 কেজি অ্যাডাল্ট মেইলের টোটাল বডি ওয়াটার হবে 70 কেজি ইন্টু 60%। টোটাল বডি ওয়েটের 60%ই হচ্ছে টোটাল বডি ওয়াটার। 70 কেজি ইন্টু 60% হিসাব করলে আসে 42 লিটার। এই যে 70 কেজি অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে টোটাল বডি ওয়াটার হচ্ছে 42 লিটার। দেন এটার ইসিএফ টোটাল বডি ওয়াটারের 1/3 হচ্ছে ইসিএফ, 2/3 হচ্ছে আইসিএফ। আইসিএফ কত? 2/3। দেন এই ইসিএফকে আবার ভাগ করা হয়েছে প্লাজমা অ্যান্ড ইন্টারসেলুলার ফ্লুইডে।
এটা আমি যদি দেখাই কিভাবে, আসলে এই আমার একটা সেল, এই আমার একটা সেল, আমরা কি জানি সেলের পাশ দিয়ে ব্লাড ভেসেল পাস করে, এটা আমার ব্লাড ভেসেল, সেলের ভিতরে ইসিএফ, এবার সেলের বাইরে হচ্ছে আইসিএফ। আমি যদি দেখি এই আমার একটা সেল, এই সেলের বাইরে এই জায়গার মধ্যে একটা স্পেস দেখা যাচ্ছে, আর এই সেলের বাইরে এই জায়গার মধ্যে আরেকটা স্পেস দেখা যাচ্ছে। তার মানে আমার আইসিএফ বাদ দিয়ে ইসিএফ মানে সেলের বাইরে স্পেস, সেলের বাইরে স্পেস আমি দুই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি, এই এক জায়গায়, দেন এই এক জায়গায়। এই জায়গায় যেই সেলের বাইরে স্পেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেনলি ব্লাড ভেসেলের ভিতরে, ব্লাড ভেসেলের ভিতরে যে ফ্লুইড পাওয়া যায় সেটাকে আমরা বলি প্লাজমা। আর এটা হচ্ছে দুইটা সেলের মাঝখানে স্পেস, তার মানে ইন্টারসেলুলার স্পেস। তার মানে ইন্টারসেলুলার স্পেসের মধ্যে আমি পাবো আইসিএফ। আমি যদি এটা একবার লিখে দেখাই, আমরা একটু আগে দেখলাম যে সেলের ভিতরে ইসিএফ, সেটা নিয়ে আমার কোনো কনসার্ন না, আমার মেন কনসার্ন হচ্ছে ইসিএফ নিয়ে। ইসিএফ আসলে ইসিএফকে আমি মেনলি দুইটা ভাগে ভাগ করতে পারি, এক প্লাজমা, দুই ইন্টারসেলুলার ফ্লুইড। এটা আসলে কীভাবে, এইবার আইসিএফ মানে হচ্ছে সেলের ভিতরের যে ফ্লুইডটা পাওয়া যায়, ইসিএফ মানে কি সেলের বাইরে, ইসিএফ মানে হচ্ছে সেলের বাইরে, সেলের বাহিরে। আমি যদি ভালো করে দেখি, এই আমার একটা সেল, এই আমার একটা সেল, দুইটা সেলের বাইরে স্পেস আমি কোথায় কোথায় পাচ্ছি, এই একটা স্পেস দুইটা সেলের বাইরে, আবার দুইটা সেলের বাইরে এইটাও একটা স্পেস, এই স্পেসের মধ্যে আমি কী পাবো, দুইটা সেলের মাঝখানে স্পেসটা, সুতরাং এই জায়গা এইটাকে বলা হয় ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট এই জায়গার মধ্যে পাবো ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড। আর এটা হচ্ছে ব্লাড ভেসেল, আমরা জানি ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড পাওয়া যায়, ব্লাডের যে ফ্লুইড পোর্শন সেটাকে বলা হয় প্লাজমা। তার মানে আমি সেলের বাইরে দুইটা স্পেস পেয়েছি, দুইটা স্পেসের মধ্যে আলটিমেটলি দুইটা ফ্লুইড পাচ্ছি, এক হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, দুই হচ্ছে প্লাজমা। এই যে এইভাবে মেনলি ভাগটা এইভাবেই করছে, প্লাজমা আর ইন্টারসেলুলার ফ্লুইড। দেন ইন্টারসেলুলার ফ্লুইড মানে দুইটা সেলের মাঝখানে যে স্পেসের মধ্যে যে ফ্লুইডটা পাওয়া যায় সেটাকে আবার দুইটা পোর্শনে ভাগ করছে, একটা হচ্ছে লিম্ফ, একটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড একটু পরে আসে, আর লিম্ফ তো লিম্ফ। এই যে ট্রান্সসেলুলার ফ্লুইড আসলে ইট ইজ দ্য পার্ট অফ ইসিএফ। আমরা একটু দেখছি যে ট্রান্সসেলুলার ফ্লুইড মেনলি ইসিএফেরই পার্ট। ইসিএফের আলটিমেটলি ইসিএফের দুইটা পার্ট ছিল, একটা ছিল প্লাজমা, দ্বিতীয় ছিল ইন্টারসেলুলার ফ্লুইড। এই ইসিএফের ইন্টারসেলুলার ফ্লুইডের পার্ট ছিল ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড ইট ইজ দ্য পার্ট অফ ইসিএফ দেখছি, ফর্ম বাই দ্য ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটি অর সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ দ্য সেল। যেহেতু ট্রান্সসেলুলার ফ্লুইড সুতরাং এটা হচ্ছে সেলের ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটি বা সিক্রেটরি অ্যাক্টিভিটির মাধ্যমে ফর্ম হবে। It is separated from plasma by an additional epithelial layer along with the capillary endothelium. এই জায়গা থেকে আমার মনে রাখতে হবে এটা কাকে বলে। দেন দ্বিতীয়ত এটা কীভাবে আলাদা করা হয়, একটা এক্সট্রা এপিথেলিয়াল লেয়ারের মাধ্যমে ক্যাপিলারি থেকে এটা আলটিমেটলি আলাদা করা হয়। দেন হচ্ছে ইট ইজ রিচ ইন মিউকোপলিস্যাকারাইড অ্যান্ড অর গ্লাইকোপ্রোটিন টু মেক দ্য ফ্লুইড স্লিপারি। মানে মিউকোপলিস্যাকারাইড আর গ্লাইকোপ্রোটিন এই আমার যে ট্রান্সসেলুলার ফ্লুইড এর মধ্যে থাকে, আর এটা হচ্ছে এই ফ্লুইডটাকে স্লিপারি করে। কেন এটা স্লিপারি হওয়ার দরকার, যাতে ফ্রিকশনটাকে প্রিভেন্ট করা যায়। আর এটার সিচুয়েশন কোথায়, এটা থাকে কোথায়, ডিফারেন্ট পটেনশিয়াল স্পেসেস অ্যান্ড অ্যাক্ট এজ এ বায়োলজিক্যাল রুব্রিকেন্ট টু অ্যাভয়েড দ্য মেকানিক্যাল ফ্রিকশনাল ইঞ্জুরি। আমরা জানি কোনো একটা ফ্লুইড যদি স্লিপারি হয় তাহলে ওইটা ফ্রিকশন প্রিভেন্ট করে। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাবে। ট্রান্সসেলুলার ফ্লুইড একটা এক্সাম্পল হচ্ছে প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড কোথায় পাওয়া যায়, প্লুরাল ক্যাভিটিতে। ধরি আমি যদি একটা লাংস আঁকি, লাংসের বাহিরে মেনলি দুইটা কাভারিং আছে। নাম্বার 1 একদম লাংসের সাথে গায়ে গায়ে যেটা লেগে আছে সেটা বলা হয় প্যারাইটাল লেয়ার।
নাম্বার 2 আরেকটা লেয়ার একদম লাংসের প্যারাইটাল লেয়ার, এটা হচ্ছে লাংসের ভিসেরাল লেয়ারের সাথে একদম করসপন্ড করে থাকে। এই দুইটা লেয়ারের ঠিক মাঝখানে আমি একটা ফ্লুইড পাই, সেটাকেই বলা হয় প্লুরাল ফ্লুইড। এখন আমি জানি আমার লাংসের মধ্যে কন্টিনিউয়াসলি এয়ার ঢুকে লাংসটা সাইজে বড় হয়, আবার এয়ার বের হয়ে যায়, তখন লাংসটা চুপসে যায়। কন্টিনিউয়াসলি লাংসের মুভমেন্ট হইতেছে, একবার এক্সপান্ডেড হচ্ছে আবার কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এই এক্সপান্ডেড কনস্ট্রিক্টেড হওয়ার ফলে একটা ফ্রিকশন তৈরি হয়, ফ্রিকশনটাই প্রিভেন্ট করে আমার আলটিমেটলি এই জায়গার মধ্যে থাকা ফ্লুইড। আশা করি বুঝতে পারছো। দেন এগুলো আমাদের মনে রাখতেই হবে। ইম্পর্ট্যান্ট ট্রান্সসেলুলার ফ্লুইড কী কী? এক, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে ব্রেইনের মধ্যে পাওয়া যায়, সিএসএফ। সাইনোভিয়াল ফ্লুইড আমার বডির যে সাইনোভিয়াল ক্যাভিটি সেই জায়গার মধ্যে পাওয়া যায়। সাইনোভিয়াল ক্যাভিটি কোথায় পাওয়া যায়? সাইনোভিয়াল জয়েন্ট। আমরা জানি বিভিন্ন টাইপসের জয়েন্ট আছে আমার বডিতে, সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, দেন সিন্টেজমাস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ক্যাভিটিতে পাওয়া যায় সাইনোভিয়াল ফ্লুইড। দেন পেরিটোনিয়াল ফ্লুইড, এটা কোথায় পাওয়া যায়? পেরিটোনিয়াল স্পেস। পেরিটোনিয়াল এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেনের সাথে রিলেটেড। দেন প্লুরাল ফ্লুইড, এটা আমি একটু দেখাইছি, লাংসের মধ্যে পাওয়া যায় প্লুরাল স্পেস। দেন পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল স্পেস হার্টের মধ্যে পাওয়া যায়। দেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন, এটা হচ্ছে জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে পাওয়া যায়। দেন ইন্ট্রা ওকুলার ফ্লুইড হচ্ছে একুয়াস হিউমারের মধ্যে পাওয়া যায়। একুয়াস হিউমার হচ্ছে একুয়াস হিউমার কি? দ্য একুয়াস হিউমার ইজ আ ট্রান্সপারেন্ট ওয়াটার লাইক ফ্লুইড সিমিলার টু ব্লাড প্লাজমা বাট কন্টেনিং লো প্রোটিন কনসেন্ট্রেশন। এটার কাজ কি? সাপোর্টিং দ্য লেন্স অফ দ্য আই, মানে সব কথার এক কথা, এই একুয়াস হিউমার মেনলি আমার চোখের লেন্সের মধ্যে পাওয়া যায়। ইউরিন, সোয়েট, বাইল, এই সবগুলো এক্সাম্পল আমার মনে রাখতে হবে। আশা করি মনে রাখা একদম ইজি হবে, কারণ এটার কাজের উপর ডিপেন্ড করে। এটার কাজ কি? ফ্রিকশন প্রিভেন্ট করা। আমার বডির মধ্যে ফ্রিকশন কোন জায়গার মধ্যে প্রিভেন্ট করা দরকার? যে জায়গার মধ্যে অনেক বেশি মুভমেন্ট হয়। মুভমেন্ট কোথায় হয়? লাংসের মধ্যে হয়, হার্টের মধ্যে হয়, দেন হচ্ছে আমার সাইনোভিয়াল ক্যাভিটিতে হয়, মুভমেন্ট হয় জয়েন্টের, দেন অ্যাবডোমেনের মধ্যে হয়। এই কাজগুলো মনে রাখলে জিআইটির মধ্যে কন্টিনিউয়াসলি পেরিস্টালসিস হয়, পেরিস্টালসিসের কারণে আলটিমেটলি এই ফ্রিকশনটা প্রিভেন্ট করার জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আমাদের ট্রান্সসেলুলার ফ্লুইড দিয়ে দিস। দেন এই জায়গা থেকে এগুলো আমার মনে রাখতে হবে। বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যাটায়ন আনেন আমার বডি ফ্লুইডের, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম। এটা হচ্ছে ইসিএফের মধ্যে, এটার অ্যামাউন্ট কত? 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা মিনিমল পার লিটার। দেন পটাশিয়াম হচ্ছে 4.5, ক্যালসিয়াম হচ্ছে 2.5, ম্যাগনেশিয়াম 3। দেন অ্যানায়ন কী কী ইসিএফের মধ্যে? ক্লোরাইড, বাইকার্বনেট, প্রোটিন, আদার। ক্লোরাইড কত? 100, বাইকার্বনেট 24, প্রোটিন 16, আদার 10। এগুলো আমার মনে রাখতে হবে, মানে রিটেনে আসে যে আমার বডি ইম্পর্টেন্ট কয়েকটা আয়ন লেখাও, এবং আয়ন এর অ্যামাউন্ট, পরিমাণ বডির মধ্যে কি, ইসিএফে কতটুকু, আইসিএফে কতটুকু, শেষ এতটুকু জানলে হবে। এই জায়গা থেকে আমার একটা জিনিস জানতে হবে, আমার প্লাজমার অসমোলারিটি কত? 280 থেকে 300 মিলিঅস্মল পার লিটার। আবার সেম 280 থেকে 300। এই জায়গার মধ্যে একটা সুন্দর ইনফরমেশন দেওয়া আছে, আমার বডির যে অসমোলারিটি 280 থেকে 300 মিলিঅস্মল পার লিটার, এটার 92% মেনটেন করে সোডিয়াম ক্লোরাইড, আর বাকি আদার সলিউটগুলো মিলে 8% অসমোলারিটি মেনটেন করে সোডিয়াম ক্লোরাইড। এই জন্য আমার বডির জন্য এত ইম্পর্টেন্ট। দেন এই যে ছকটা খুবই 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 ইম্পর্টেন্ট, রিটেনে থাকে, রিটেন। আমার বডির মধ্যে টোটাল ওয়াটার কী পরিমাণ আছে, এটা হোমিওস্টেসিসটা। আমার বডির মধ্যে ওয়াটার ইনটেক এবং ওয়াটার আউটপুট, প্রথম ইনটেক দেখানো হয়েছে। ইনটেক মানে ওয়াটার আমি আমার বডির মধ্যে কীভাবে ইনজেকশন করি, এক ড্রিঙ্কের মাধ্যমে। ড্রিঙ্ক হতে পারে পিওর ওয়াটার, বেভারেজ, আমরা যেগুলো খাই নর্মালি। এটা কত? অব্লিগেটরি হচ্ছে 650 আর ফ্যাকাল্টিটেটিভ 1000। এবার অব্লিগেটরি মানে কি? যে অ্যামাউন্টটা আমার বডির জন্য অবশ্যই দরকার, অবশ্যই দরকার। ফ্যাকাল্টিটেটিভ মানে কি? না থাকলে প্রবলেম নাই, তবে থাকলে ভালো, তবে থাকলে ভালো। এটা না থাকলে অনেক বেশি প্রবলেম, না থাকলে অবশ্যই প্রবলেম, না থাকলে অবশ্যই প্রবলেম তৈরি হবে, অবশ্যই লাগবে এটা আমার বডির জন্য। দেন ড্রিঙ্কের মধ্যে কি? ড্রিঙ্কের অব্লিগেটরি হচ্ছে
650 ফুড ওয়াটার, মানে ফুডের সাথে আমরা যে ওয়াটার খাই 600, মেটাবলিক ওয়াটার 350, টোটাল 1600 থেকে 2600 কখনো 1000 অ্যাড করলে। দেন আউটপুট কি ইউরিন হিসেবে বের করতে পারি, পার্সপিরেশন, ট্রান্সপিরেশন, স্টুলের মাধ্যমে। এবার ইউরিন আর স্টুলের মাধ্যমে আমরা যেটা বের করি এটা হচ্ছে সেন্সিবল ওয়াটার লস, মানে এটা আমি দেখতেছি বা আমার কন্ট্রোলে আছে, যে আমি জানি আমার বডি থেকে এত পরিমাণ ওয়াটার বের হয়ে যাচ্ছে এই ইউরিন এবং স্টুলের মাধ্যমে, মানে আমার কন্ট্রোলে আছে। ইউরিন দিয়ে কতটুকু 500 আর স্টুল দিয়ে 150। আর আরেকটা হচ্ছে পার্সপিরেশন, ট্রান্সপিরেশন, এটা হচ্ছে ইনসেন্সিবল ওয়াটার লস, মানে আমার বডি থেকে এটা ইভাপোরেট হয়ে বের হয়ে যায়, বাট আমি জানি না, মানে এটা হচ্ছে আমার সেন্সের মধ্যে নেই, আমার সেন্সিং ইনসেন্সিবল। এটা হচ্ছে সেন্সিবল ওয়াটার, আমার সেন্সের মধ্যে আছে, আমি জানি যে বের হইতেছে। সব মিলে এটা কতটুকু 1600 থেকে 2600, মানে দুইটা সেম, ইনপুট আর আউটপুট সেম। এই যে জায়গার মধ্যে আছে পার্সপিরেশন ইনক্লুড ইনসেন্সিবল পার্সপিরেশন অ্যান্ড সোয়েটিং। সোয়েটিংয়ে বলা হয় সেন্সিবল পার্সপিরেশন, কারণ কি সোয়েটিংয়ের মাধ্যমে যে আমার বডি থেকে ওয়াটার বের হয়ে যায় সেটা আমি সেন্স করতে পারি বা বুঝতে পারি। দেন একটু আগে যে আমরা বললাম আমার বডির মধ্যে যতটুকু ওয়াটার ডেইলি ইনটেক হচ্ছে ঠিক ততটুকু ওয়াটার বের হয়ে যাচ্ছে। এই ওয়াটারের যে হোমিওস্টেসিস এটা কীভাবে মেনটেন হয়, এটা হচ্ছে মেনলি দুইটা মেকানিজমের মাধ্যমে মেনটেন হয়। এক, এডিএইচ মেকানিজম, দুই, থার্স্ট মেকানিজম। এর মধ্যে মোর পটেন্ট স্টিমুলেটর কোনটা, এডিএইচ মেকানিজম। পটেন্ট স্টিমুলেটর মানে সবার আগে ওই গ্যাস সবচেয়ে বেশি কাজ ও করে। এটা আসলে কীভাবে হয়, ধরি আমার কোনো কারণে আমার ব্লাডের মধ্যে ওয়াটার খুবই কম, সুতরাং ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে। ব্লাডের অসমোলারিটি যদি বাড়ে, এই ব্লাডের অসমোলারিটি বাড়লে ব্রেইনের মধ্যে একটা রিসেপ্টর আছে, অসমোরিসেপ্টর স্টিমুলেট হয়ে যায়। অসমোরিসেপ্টর ব্লাডের অসমোলারিটিকে সেন্স করতে পারে, ওই স্টিমুলেটেড হয়ে আমার ব্রেইনের মধ্যে হাইপোথ্যালামাসের মধ্যে একটা সেন্টার আছে থার্স্ট সেন্টার, ওই থার্স্ট সেন্টারে স্টিমুলেট দেয়। থার্স্ট সেন্টার আলটিমেটলি থার্স্টের জন্য আর্চ তৈরি করে, এর জন্য আর্চ তৈরি করে, তখন আমি বাইরে থেকে ওয়াটার ইনটেক করি। আলটিমেটলি ওয়াটার ব্লাডের মধ্যে যেটা কম ছিল বেড়ে যায়। দেন এইবার এটা ছিল আমার থার্স্ট মেকানিজম। এবার এডিএইচ মেকানিজম আসলে কি, ধরি আমার বডিতে ওয়াটার কম, সেম ব্লাড অসমোলারিটি কমে গেছে, তখন ব্রেইন অসমোরিসেপ্টর স্টিমুলেট হয়েছে। এই ব্রেইন অসমোরিসেপ্টর স্টিমুলেটর একটা সেন্টার থার্স্ট সেন্টারকে পাঠায় একটা স্টিমুলেশন, আরেকটা স্টিমুলেশন হয় ব্রেইনের মধ্যে থাকা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে পাঠায়। এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমার আলটিমেটলি এডিএইচ সিক্রেশন হয়। এডিএইচের কাজ কি, ওয়াটার বেশি বেশি করে রিঅ্যাবজর্ব করা। এটা আসলে কীভাবে হয়, ধরি এটা আমার নেফ্রনের মধ্যে আমরা জানি ইউরিন বলতে এর মধ্যে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেট, জায়গার মধ্যে পাওয়া যায় হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার। এই গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে ওয়াটার আছে, ওয়াটারকে আমি আলটিমেটলি অ্যাবজর্ব করে ব্লাড ভেসেলের মধ্যে ঢুকিয়ে দেওয়াকেই বলা হয় রিঅ্যাবজর্পশন। আমি যদি ওয়াটারকে অনেক বেশি অ্যাবজর্ব করে ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে, আলটিমেটলি শুরুতে আমার কী ছিল, ব্লাডের মধ্যে ওয়াটার কম ছিল, এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেন এই যে যার মধ্যে আমি একটু যা বলছিলাম ইনসেন্সিবল আর সেন্সিবল ওয়াটার লস। ইনসেন্সিবল ওয়াটার লস কি, যেটা আমার সেন্সের মধ্যে নয়, ওয়াটার বের হচ্ছে বাট আমি জানি না, সেন্স করতে পারতেছি। ইজ দ্য ইভাপোরেটিভ মানে বাষ্পীভূত ওয়াটার লস বিয়ন্ড দ্য কনসিয়াসনেস, আমার কনসিয়াসনেস মানে আমার সেন্সের বাইরে অফ অ্যান ইন্ডিভিজুয়াল থ্রু স্কিন বাই পার্সপিরেশন। একটু আগে আমরা যা দেখলাম পার্সপিরেশনের মধ্যে 550 আর ট্রান্সপিরেশনের মধ্যে 400। অব্লিগেটরি ওয়াটার লস কি, অব্লিগেটরি মানে এমন অ্যামাউন্ট অফ ওয়াটার, যে অ্যামাউন্ট অফ ওয়াটার আমার বডি থেকে প্রতিদিন এক্সক্রিট করতে হবে বডির নর্মাল হোমিওস্টেসিস মেনটেন করার জন্য। এটা কত, 800 থেকে 1000 ml পার ডে, 800 থেকে 1000। দেন ইনসেন্সিবল ওয়াটার লস কিসের উপর ডিপেন্ড করে, বডি সারফেস এরিয়া, রেসপিরেটরি রেট, বডি টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। এগুলো এত ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখলে ভালো। কিন্তু ইনসেন্সিবল ওয়াটার লসটা জানতে হবে কাকে বলা হয়, এটা টিচাররা জিজ্ঞেস করে। প্লাস পার্সপিরেশনের মাধ্যমে কতটুকু আর ট্রান্সপিরেশনের মাধ্যমে কতটুকু, প্লাস আরেকটা কোয়েশ্চেন টিচাররা পাশাপাশি জিজ্ঞেস করে যে ইনসেন্সিবল ওয়াটার লসের এক্সাম্পল বলো, প্লাস সেন্সিবল ওয়াটার লস, ওগুলো বলতে তুমি কী বুঝো, এগুলো জিজ্ঞেস করে। দেন সেন্সিবল ওয়াটার লস কোনটা, যেটা আমার সেন্সের মধ্যে আছে, ইউরিন, দেন ফিকাল ওয়াটার। আর সোয়েটারে বলা হয় সেন্সিবল পার্সপিরেশন। একটা হচ্ছে মেটাবলিক ওয়াটার, ইট ইজ দ্য এন্ডোজেনাসলি ওয়াটার produced by the oxidation of carbohydrate, protein, fat at the cellular level. আমরা কি জানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আলটিমেটলি এরা
কমন মেটাবলিক পাথ হতে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, অ্যাসিটাইল কোয়ে টিসিএস সাইকেলে যায়, টিসিএস সাইকেলের মাধ্যমে আলটিমেটলি বেশ কয়েকটা রিডিউস কোএনজাইম তৈরি হয়, রিডিউস কোএনজাইম রেসপিরেটরি চেনের মধ্যে যায়, রেসপিরেটরি চেনের মধ্যে আলটিমেটলি আমরা দেখি লাস্টে ফ্রি ওয়াটার তৈরি হয়। এই ফ্রি ওয়াটারটাই হচ্ছে আমার বডি অ্যান্ডোজেনাসলি বিভিন্ন মেটাবলিক পাথ হতে তৈরি করে, এটাকে বলা হয় মেটাবলিক ওয়াটার। এই জায়গার মধ্যে ইনসেন্সিবল ওয়াটার গেইন সম্পর্কে আলোচনা করা হয়েছে, 300 থেকে 400 ml পার ডে, এতটুকু মনে রাখলেই হবে। দেন এই যে এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ওয়াটার টার্নওভার রেট। ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ ECF ভলিউম দ্যাট ইন্ডিভিজুয়াল লুজেস অ্যান্ড এগেইন মেক আপ এভরি ডে। মানে এটা আমি যদি দেখাই, আমরা কি জানি আমার বডির মধ্যে ECF থেকে একটা প্রপোর্শনেট অ্যামাউন্ট অফ ওয়াটার আমার বডি ডেইলি লস করে। যখন এই অ্যামাউন্টটা লস হয়, এর পার্সপেক্টিভে সেম অ্যামাউন্ট ওয়াটার গেইন করে। ওয়াটার গেইন এই যে মেকানিজম, প্রপোর্শনেট অ্যামাউন্ট অফ ওয়াটার ECF থেকে বের করে দেওয়া আবার গেইন করা, যেই অ্যামাউন্ট অফ প্রপোর্শনেট ওয়াটার আমি বের করে দিই আবার রিসিভ করি, ওই অ্যামাউন্ট অর প্রপোর্শনেট অ্যামাউন্ট অফ ওয়াটার কী বলা হয়? ওয়াটার টার্নওভার। ওয়াটার টার্নওভার রেট আমি যদি দেখি কীভাবে হিসাব করি, ইনটেক আর আউটপুট, মানে যে প্রপোর্শনেট অ্যামাউন্ট আমি বের করে দিই আবার আলটিমেটলি ইনটেক করে মেকআপ করি। টোটাল ECF-এর ভলিউম হচ্ছে 14,000 ml, আর ডেইলি ইনটেক এবং আউটপুট করি 2m দেখছি 1600 থেকে 2600। আমরা এই জায়গার মধ্যে 2600 হিসাব করছি, আলটিমেটলি 18% ইন অ্যাডাল্টদের ক্ষেত্রে। দেন এই যে এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ওয়াটার টার্নওভার রেট ইন কেস অফ ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন অ্যাবাউট 40 to 50% অফ ECF, মানে চিলড্রেনদের ক্ষেত্রে ওয়াটার টার্নওভার রেট অনেক বেশি। এরপরে কোশ্চেনটি টিচাররা জিজ্ঞেস করে বেশি কেন হয়, কারণ এটা টিচাররা জিজ্ঞেস করে বেশি কেন হয়, কারণ চিলড্রেনদের TBW টোটাল বডি ওয়াটারে বেশি, এই কারণে ওয়াটার টার্নওভার রেট বেশি। যেহেতু টোটাল বডি ওয়াটার বেশি, মানে একটা জায়গার মধ্যে ওয়াটার যদি অনেক বেশি থাকে, সুতরাং ওইটা টার্নওভার রেট অনেক বেশি হবে। দেন এরপরে কোশ্চেন টিচাররা জিজ্ঞেস করে যে হাই ওয়াটার টার্নওভার রেট হওয়ার অসুবিধা কী? হাই ওয়াটার টার্নওভার রেট হলে আলটিমেটলি চিলড্রেন বিকাম কুইকলি ডিহাইড্রেটেড ডিউ টু ওয়াটার লস ইন ডায়রিয়া, ভমিটিং অ্যান্ড এক্সেসিভ সোয়েটিং, এটা টিচাররা জিজ্ঞেস করে। দেন এখন আমি চলে আসি খুবই ইম্পর্টেন্ট ভলিউম ডিসঅর্ডার। এই জিনিসটা আমি যদি না বুঝতে পারি, আলটিমেটলি এটা মনে রাখা খুবই 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 কঠিন। আমি কিভাবে বুঝতে হয় আমি দেখাচ্ছি। আমার বডির মধ্যে আমি যদি দেখি ভলিউম ডিসঅর্ডার কি, ভলিউম ডিসঅর্ডার মেনলি টু টাইপসের, এক হাইপোভলিউমিয়া, দুই হচ্ছে হাইপার ভলিউমিয়া। হাইপোভলিউমিয়া আবার তিন ধরনের, আইসোটনিক হাইপোভলিউমিয়া, দেন হাইপারটনিক হাইপোভলিউমিয়া, দেন হাইপোটনিক হাইপোভলিউমিয়া। এটাও সেম, আইসোটনিক হাইপারভলিউমিয়া, হাইপারটনিক হাইপারভলিউমিয়া, আর একটা হচ্ছে হাইপোটনিক হাইপারভলিউমিয়া। এইবার এই সুন্দর একটা ছক আছে, এই জায়গার মধ্যে ছকটা মনে রাখলেই শেষ কাহিনী। শুরুতে আমি যার মধ্যে আইসোটনিক হাইপোভলিউমিয়া নিয়ে আলোচনা করছি, দেন হাইপারটনিক হাইপোভলিউমিয়া, দেন হাইপোটনিক হাইপোভলিউমিয়া। শুরুতে হাইপোভলিউমিয়া নিয়ে আলোচনা করছি, দেন লাস্টের দিকে হচ্ছে হাইপারভলিউমিয়া। আইসোটনিক হাইপোভলিউমিয়া মানে হচ্ছে আইসোটনিক ফ্লুইড লস হওয়ার কারণে যে হাইপোভলিউমিয়া দেখা যায় সেটার বলা হয় আইসোটনিক হাইপোভলিউমিয়া। হাইপারটনিক হাইপোভলিউমিয়া মানে কি, হাইপারটনিক হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে কি হয়, হাইপোটনিক ফ্লুইড লস হয়। দেন হাইপোটনিক হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে কি হয়, হাইপারটনিক ফ্লুইড লস হয়। দেন আইসোটনিক হাইপোভলিউমিয়া, এটা আমি যদি দেখি আইসোটনিক হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে কি হয়, ECF এর ভলিউমের কি হয়, আইসোটনিক হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে ECF এর ভলিউম কি হয়,
ধরি এটা আমার ইসিএফ কম্পোনেন্ট, ইসিএফ কম্পার্টমেন্ট। এই ইসিএফ কম্পার্টমেন্ট থেকে আমি আইসোটোনিক ফ্লুইড বের করে দিচ্ছি। আইসোটোনিক ফ্লুইড বের, যেহেতু আমি একটা কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড বের করছি, সুতরাং ওই কম্পার্টমেন্টের ভলিউম অবশ্যই কমবে। এই জায়গার মধ্যে এটি বলা হয়েছে যে আইসোটোনিক হাইপোভলিউমের ক্ষেত্রে আইসোটোনিক ফ্লুইড লস হয়, এই জন্য ইসিএফ এর ভলিউম কমে যায়। কেন কমে? কারণ এই কম্পাউন্ড থেকে আমি যেহেতু আইসোটোনিক ফ্লুইড বের করে দিচ্ছি, সুতরাং ভলিউম কমবে। দেন আইসিএফ এর ভলিউম কী হয়? আইসিএফ এর ভলিউম রিমেন নর্মাল। এটা আমি কীভাবে বুঝি, আমি এটা দেখাচ্ছি। এটা আমার ইসিএফ কম্পোনেন্ট। এই ইসিএফ থেকে আমি ভলিউম আইসোটোনিক ফ্লুইড বের করে দিচ্ছি। আইসোটোনিক ফ্লুইড কি? এমন একটা ফ্লুইড যেটার মধ্যে ওয়াটার প্লাস সলিউট প্রপোর্শনেট অ্যামাউন্ট আছে। সুতরাং আইসোটোনিক ফ্লুইড লস আমি যদি ইসিএফ থেকে করি, ইসিএফ এর অসমোলারিটি নর্মাল, চেঞ্জ হবে না, নর্মাল, নো চেঞ্জ। কারণ কি? কারণ প্রপোর্শনেট অ্যামাউন্ট অফ ওয়াটার এবং সলিউট আমি বের করছি, দ্যাটস ওয়াই চেঞ্জ হবে না। আর এটার অসমোলারিটি আগে থেকেই নর্মাল আছে, অসমোলারিটি নর্মাল। যেহেতু দুই জায়গার মধ্যে অসমোলারিটি সেম, সুতরাং কোনো ওয়াটার ট্রান্সপোর্ট হবে না। ওয়াটার ট্রান্সপোর্ট যদি না হয়, আলটিমেটলি আইসিএফ এর ভলিউম রিমেইন নর্মাল, এই যে জায়গার মধ্যে দেখানো হয়েছে। দেন ইসিএফ এর অসমোলারিটি, এটা আমার এটা আমার ইসিএফ, এটা হচ্ছে আইসিএফ কম্পোনেন্ট। এই ইসিএফ কম্পোনেন্ট থেকে আমি আইসোটোনিক ফ্লুইড বের করে দিচ্ছি। আইসোটোনিক ফ্লুইড যদি আমি বের করে দিই, ইসিএফ এর অসমোলারিটি কি চেঞ্জ হবে নাকি হবে না? অবশ্যই চেঞ্জ হবে না, কারণ আমি একটু আগেই দেখাইছি যে আইসোটোনিক ফ্লুইড মানে প্রপোর্শনাল অ্যামাউন্ট অফ ওয়াটার প্লাস সলিউট দুইটাই বের করা হয়। এই জন্য যেহেতু আমি দুইটাই বের করতেছি প্রপোর্শনাল অ্যামাউন্টে, সুতরাং অসমোলারিটি চেঞ্জ হবে না, অসমোলারিটি রিমেইন নর্মাল। দেন আইসিএফ এর অসমোলারিটি কী হবে? আইসিএফ এর অসমোলারিটি রিমেইন নর্মাল, কারণ এই ইসিএফ থেকে আমি প্রপোর্শনাল অ্যামাউন্ট অফ ওয়াটার বের করছি প্লাস সলিউট বের করছি, সুতরাং ইসিএফ এর অসমোলারিটি কোনো চেঞ্জ হয় না। আর ইসিএফ এর অসমোলারিটি কোনো চেঞ্জ না হওয়ার কারণে আইসিএফ থেকে কোনো ওয়াটার বা কোনো সাবস্টেন্স এই জায়গার মধ্যে আসতে পারে না, কারণ অসমোলারিটি দুইটা সেম, সাম্যাবস্থা আছে। দ্যাটস ওয়াই এই জায়গা থেকে যেহেতু কোনো ওয়াটার আসতে পারে না প্লাস সলিউট আসতে পারে না, সুতরাং এই জায়গার অসমোলারিটিও নর্মাল থাকবে। এটা হচ্ছে আইসোটোনিক হাইপোভলিউমের ক্ষেত্রে। এইবার আমরা প্যাচ লাগাই এই দুইটার মধ্যে, হাইপারটোনিক হাইপোভলিউমে আর হাইপোটোনিক হাইপোভলিউমের ক্ষেত্রে। হাইপারটোনিক হাইপোভলিউমে মানে কি? হাইপারটোনিক হাইপোভলিউমের ক্ষেত্রে হাইপোটোনিক ফ্লুইড লস হয়। ইসিএফ ভলিউম ধরলাম এটা আমার ইসিএফ কম্পোনেন্ট, এই জায়গা থেকে আমি হাইপোটোনিক ফ্লুইড বের করে দিচ্ছি। এখন আমি যদি একটা কম্পোনেন্ট থেকে ফ্লুইড বের করি, হোক সেটা হাইপার, আইসো, ওই কম্পোনেন্টের ভলিউম অবশ্যই কমবে, সুতরাং ইসিএফ এর ভলিউম কমে যায়। দেন আইসিএফ এর ভলিউম কী হয়? ইসিএফ থেকে আমি হাইপোটোনিক ফ্লুইড লস করলাম। হাইপোটোনিক ফ্লুইড মানে কি? এমন একটা ফ্লুইড যে ফ্লুইডের মধ্যে ওয়াটার অনেক বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কম। যেহেতু ওয়াটার অনেক বেশি প্লাস অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স অনেক কম, সুতরাং ইসিএফ এর কম্পার্টমেন্টের মধ্যে অসমোলারিটি বেশি থাকবে। কারণ কি? কারণ আমি ইসিএফ থেকে এমন একটা ফ্লুইড বের করতেছি যেই ফ্লুইডের মধ্যে ওয়াটার অনেক বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স অনেক কম। মানে এই ইসিএফ কম্পার্টমেন্ট থেকে আমি ওয়াটার সব বের করে দিচ্ছি, বাট অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স তুলনামূলক কম বের করছি। মানে ভিতরে তুলনামূলক অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বেশি আছে, ওয়াটার তুলনামূলক কম আছে। তার মানে এই ভিতরে আমি একটু আগে দেখাইছি যে হাইপোটোনিক ফ্লুইড আমি যদি লস করি, মানে হচ্ছে ওয়াটার বেশি লস করছি প্লাস অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কম। ওয়াটার যদি বেশি লস করি, তার মানে ভিতরে আমার ওয়াটার কম প্লাস অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স অনেক বেশি। কোনো একটা কম্পার্টমেন্টে ওয়াটার কম, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বেশি, মানে কি ওই কম্পার্টমেন্টের অসমোলারিটি বেশি, তার মানে এই জায়গার অসমোলারিটি বেশি। আর
ভিতরে অসমোলারিটি কম, ভিতরে মেইনলি অসমোলারিটি নর্মাল থাকে, কিন্তু এই জায়গার অসমোলারিটি বেড়ে যাওয়ার কারণে এইটার সাপেক্ষে ভিতরের কম্পোনেন্টের অসমোলারিটি কমে যায়, এইটার সাপেক্ষে, এই ইসিএফ এর সাপেক্ষে। এইবার ইসিএফ এর অসমোলারিটি বেশি, আইসিএফ এর অসমোলারিটি কম। ইসিএফ এর অসমোলারিটি বেশি মানে কি, এই জায়গার মধ্যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল অনেক বেশি বাট ওয়াটার কম। আর আইসিএফ এর অসমোলারিটি কম মানে কি, এই জায়গার মধ্যে ওয়াটার বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল অনেক কম। তার মানে ইসিএফ এর মধ্যে অসমোলারিটি কম মানে ওয়াটার কম, অসমোলারিটি বেশি মানে ওয়াটার কম, আর আইসিএফ এর মধ্যে অসমোলারিটি কম মানে ওয়াটার বেশি। তার মানে মেইন ফাইনাল ভার্ডিক্ট আমি যদি লিখি, অন্য কালি দিয়ে আমি লেখার চেষ্টা করি, সাদা। ইসিএফ এর অসমোলারিটি বেশি মানে ওয়াটার কম, আর আইসিএফ এর অসমোলারিটি কম মানে ওয়াটার বেশি। আমরা কি জানি, ওয়াটার বেশি থেকে কমের দিকে অসমোসিস প্রক্রিয়ায়, বাট ওয়াটার বেশি থেকে কমের দিকে অসমোসিস প্রক্রিয়া বের হয়ে যায়। তার মানে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে ওয়াটার আলটিমেটলি আসা শুরু করবে। তার মানে ইসিএফ থেকে, তার মানে ভিতরের কম্পোনেন্ট মানে আইসিএফ থেকে আমি ওয়াটার বের করে সব ইসিএফ এর মধ্যে ঢুকাচ্ছি। যদি আমি ঢুকাই সেক্ষেত্রে আইসিএফ হতে ওয়াটার ট্রান্সফার হয়ে যায়, আইসিএফ এর ভলিউম আলটিমেটলি কমে যায়, আইসিএফ এর ভলিউম কমে যায়, ফাইনাল ভার্ডিক্ট এটা। দেন ইসিএফ এর অসমোলারিটি আমরা একটু কি দেখছি, হাইপারটনিক হাইপোভলিউমের ক্ষেত্রে আমি হাইপোটনিক ফ্লুইড লস করি। হাইপোটনিক ফ্লুইড মানে কি, এমন একটা ফ্লুইড যে ফ্লুইডের মধ্যে ওয়াটার অনেক বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কম। ওয়াটার অনেক বেশি মানে কি, আমি ওয়াটার সব বের করে দিচ্ছি বাট অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ভিতরে সব রয়ে যাচ্ছে। সুতরাং ভিতরে যে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স অনেক বেশি থাকে, আলটিমেটলি হাইপারটনিক, মানে ইসিএফ আলটিমেটলি হাইপারটনিক হয়ে যাবে। দেন আইসিএফ এর কি হবে, ভিতরের এই জায়গা থেকে আমি একটু আগে দেখাইলাম যে এই জায়গা থেকে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলগুলো সব এই জায়গার মধ্যে জমা থাকে, দ্যাটস ওয়াই এই জায়গার অসমোলারিটি বেড়ে যায়, মানে এই জায়গার মধ্যে অসমোলারিটি বেশি আর উপর অসমোলারিটি তুলনামূলক কম। যেহেতু এই জায়গার মধ্যে অসমোলারিটি কম, এই জায়গার মধ্যে অসমোলারিটি বেশি, এই জায়গা থেকে ওয়াটার ট্রান্সপোর্ট হয়ে আলটিমেটলি আমার ইসিএফ এর মধ্যে ঢোকা শুরু করে। এখন আইসিএফ থেকে আমি যদি ওয়াটার লস করি, আইসিএফ এর মধ্যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি যাবে, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যে বেশি থাকে ওইটা হাইপারটনিক হয়ে যাবে। এইটা আসলে আমি কোন কনসেপ্টটা ইউজ করছি, এটা আসলে এই যে 2 নম্বর কনসেপ্টটা ইউজ করছি। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই যে এই পোর্শন যতটুকু আমি দেখাইছি এই পোর্শনের ব্যাখ্যাটুকু দেখলেই হবে। দেন হাইপোটনিক হাইপোভলিউম, এটার ক্ষেত্রে কী করি, আমি হাইপারটনিক ফ্লুইড লস করি। যেহেতু আমি একটা ফ্লুইড লস করতেছি সুতরাং ইসিএফ এর ভলিউম অবশ্যই কমবে, সেটা হাইপার হোক, হাইপো হোক, আইসোই হোক। দেন আইসিএফ এর ভলিউমের কী হবে, হাইপোটনিক হাইপোভলিউমের ক্ষেত্রে আমি কি করি, হাইপারটনিক ফ্লুইড লস করি। হাইপারটনিক ফ্লুইড লস করি মানে কি, এমন একটা ফ্লুইড যে ফ্লুইডের মধ্যে ওয়াটার তুলনামূলক কম বাট অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল অনেক বেশি। তার মানে আমি ইসিএফ থেকে ওয়াটার কম বের করছি, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি বের করছি। সুতরাং ইসিএফ এর মধ্যে ওয়াটার অনেক বেশি থাকবে যেহেতু আমি কম বের করতেছি, প্লাস অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স অনেক কম থাকবে, ওয়াটার বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কম, সুতরাং ওই জায়গার অসমোটি বেশি না কম, অবশ্যই কম। এখন এই জায়গার অসমোলারিটি যদি কমে যায়, এইটার সাপেক্ষে আইসিএফ এর অসমোলারিটি বেশি। এখন আইসিএফ এর অসমোলারিটি বেশি মানে কি, আমরা একটু আগে দেখছি যে আইসিএফ এর অসমোলারিটি বেশি মানে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বেশি বাট ওয়াটার কম। তার মানে আইসিএফ এর মধ্যে ওয়াটার কম, আর ইসিএফ এর অসমোলারিটি বেশি মানে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কম, ওয়াটার বেশি। সুতরাং ইসিএফ এর মধ্যে ওয়াটার বেশি, আইসিএফ এর মধ্যে ওয়াটার কম, সুতরাং ওয়াটার অসমোসিস প্রক্রিয়া আলটিমেটলি আইসিএফ এর মধ্যে ঢোকা শুরু করবে। ইসিএফ এর ভলিউম তখন কমে যাবে আর আইসিএফ এর ভলিউম বেড়ে যাবে, এই যে আইসিএফ এর ভলিউম বাড়বে। দেন ইসিএফ এর অসমোলারিটি কী হবে,
হাইপারটনিক ফ্লুইড লস। যেহেতু হাইপারটনিক ফ্লুইড লস মানে হাইপারটনিক মানে কি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল অনেক বেশি, ওয়াটার অনেক কম। মানে হাইপারটনিক ফ্লুইড লস মানে কি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আমি সব বের করে দিচ্ছি, ওয়াটার তুলনামূলক কম বের করতেছি। যেহেতু ওয়াটার আমি তুলনামূলক কম বের করতেছি, সুতরাং ভিতরের কম্পার্টমেন্টে ওয়াটার তুলনামূলক বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কম। যেহেতু ওয়াটার কম, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, ওয়াটার বেশি, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স অনেক কম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে হাইপোটনিক হয়ে যাবে। আলটিমেটলি ইসিএফের অসমোটি হাইপোটনিক, অসমোটি কমে যাবে। দেন আইসিএফের ক্ষেত্রে কি হয়, আইসিএফের ক্ষেত্রে অসমোলারিটি বাড়ে। কিভাবে বাড়ে, ধরি এক্ষেত্রে আমি কী করি, হাইপারটনিক ফ্লুইড লস করি। মানে হাইপারটনিক ফ্লুইড লস, হাইপারটনিক ফ্লুইড লস, হাইপারটনিক ফ্লুইড লস মানে কি ওয়াটার কম, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বেশি। তার মানে আমার এই ভিতরের কম্পার্টমেন্টে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স তুলনামূলক কম, কারণ আমি সব বের করে দিচ্ছি ফ্লুইড লসের মাধ্যমে। আলটিমেটলি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স সব বের করে দিচ্ছি। আর ওয়াটার তুলনামূলক বেশি, কারণ এই জায়গার মধ্যে আমি ওয়াটার কম বের করতেছি, সব ওয়াটার ভিতরের কম্পার্টমেন্টে জমা আছে। যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কম, ওয়াটার বেশি, দ্যাটস ওয়াই এই জায়গার অসমোলারিটি কম, আর এই জায়গার অসমোলারিটি তুলনামূলক বেশি। দ্যাটস ওয়াই আমার এই জায়গার অসমোলারিটি তুলনামূলক কম, আর এই জায়গার অসমোলারিটি তুলনামূলক বেশি। এই জায়গার অসমোলারিটি কম মানে কি, এই জায়গার অসমোলারিটি কম মানে হচ্ছে ওয়াটার বেশি, আর এই জায়গার অসমোলারিটি বেশি মানে ওয়াটার কম। তার মানে ডিফিউশনের মাধ্যমে ওয়াটার আলটিমেটলি এই জায়গা থেকে এই জায়গায় ঢোকা শুরু করবে। এখন এই কম্পার্টমেন্টে যদি ইসিএফ থেকে যদি ওয়াটার আলটিমেটলি আমার আইসিএফের মধ্যে ঢোকা শুরু করে, আইসিএফের মধ্যে অনেক অনেক বেশি ওয়াটার যত বেশি ঢুকবে আলটিমেটলি অসমোলারিটি তত কমবে। এই জন্য আমার আইসিএফের অসমোলারিটি কমে যায়, হাইপোটনিক হয়ে যায়। শেষে এতটুকু হচ্ছে হাইপোভলিমিয়ার কাহিনী। এবার হাইপারভলিমিয়া, সেম কনসেপ্ট। আইসোটোনিক হাইপারভলিমিয়ার ক্ষেত্রে কী হয়, হাইপারভলিমিয়া, হাইপার মানে বেশি, ভলিউমিয়া মানে ভলিউম বেশি। ভলিউম বেশি করতে হলে আমার ফ্লুইড গেইন করতে হবে, মানে ফ্লুইড ভিতর কম্পার্টমেন্টে ইনজেকশন করতে হবে বা ঢুকাতে হবে। কারণ আইসোটোনিক হাইপারভলিউম মানে কি, আইসোটোনিক ফ্লুইড আমি ভিতর কম্পার্টমেন্টে ঢুকানো শুরু করেছি। আইসোটোনিক ফ্লুইড যদি ঢুকে ভিতরের ইসিএফের ভলিউম অবশ্যই বাড়বে, ইসিএফের ভলিউম বাড়ে। দেন ভিতরের কম্পার্টমেন্টে আমি যদি আইসোটোনিক ফ্লুইড ঢুকাই, এই জায়গার মধ্যে ভলিউম বাড়বে। যেহেতু আইসোটোনিক ফ্লুইড ঢুকাচ্ছি, সুতরাং ইসিএফের অসমোলারিটি রিমেইন নর্মাল। আর যেহেতু অসমোলারিটি রিমেইন নর্মাল, সুতরাং এই কম্পার্টমেন্ট থেকে ওয়াটার আসবেও না, আবার যাবেও না, সুতরাং আইসিএফের ভলিউমও নর্মাল থাকবে, নো চেঞ্জ। অ্যান্ড ইসিএফের অসমোলারিটি, আইসোটোনিক ফ্লুইড গেইন, সুতরাং এই ইসিএফের অসমোলারিটির কোনো চেঞ্জ হবে না। ইসিএফ অসমোলারিটি যদি কোনো চেঞ্জ না হয়, অসমোলারিটি রিমেইন নর্মাল, ইসিএফ অসমোলারিটি রিমেইন নর্মাল। অ্যান্ড আইসিএফের অসমোলারিটি, যেহেতু এই জায়গার মধ্যে আইসোটোনিক ফ্লুইড আমি ঢুকাচ্ছি, সুতরাং অসমোলারিটির নো চেঞ্জ। এই জায়গার অসমোলারিটি যা, এই জায়গার অসমোলারিটিটা তা, সুতরাং কোনো ওয়াটার আসবে না, যাবে না, সুতরাং আইসিএফের অসমোলারিটিও নো চেঞ্জ। দেন প্যাচ, এই জায়গার মধ্যে আমাদের প্যাচ লাগে। হাইপারটনিক হাইপারভলিউমিয়ার ক্ষেত্রে কী হয়, হাইপারটনিক হাইপারভলিউমিয়ার ক্ষেত্রে হচ্ছে হাইপারটনিক ফ্লুইড গেইন হয়। ধরি আমি আমার ইসিএফের কম্পার্টমেন্টের মধ্যে হাইপারটনিক ফ্লুইড ঢুকেছে। হাইপারটনিক ফ্লুইড মানে কি, অসমোটিক্যালি টনিসিটি অনেক বেশি, মানে অসমোটিক্যালি সাবস্টেন্স অনেক বেশি, ওয়াটার তুলনামূলক কম। যেহেতু আমি ইসিএফ কম্পার্টমেন্টের মধ্যে ফ্লুইড ঢুকাচ্ছি, সেটা হাইপার, হাইপো, আইসো যাই হোক না কেন, আলটিমেটলি ইসিএফের ভলিউম অবশ্যই বাড়বে। এবার আইসিএফের ভলিউম কি বাড়ে নাকি কমে, যেহেতু আমি হাইপারটনিক ফ্লুইড ঢুকাচ্ছি, সুতরাং ইসিএফের অসমোলারিটি বাড়বে। ইসিএফের অসমোলারিটি যেহেতু অনেক বেশি, আর আইসিএফের অসমোলারিটি
ECF এর তুলনামূলক কমে যাবে। সুতরাং ECF এর অসমোটিক বেশি মানে ওয়াটার কম, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স বেশি। আর ICF এর অসমোটিক তুলনামূলক কম মানে কি ওয়াটার তুলনামূলক বেশি। যেহেতু এই জায়গার মধ্যে ওয়াটার বেশি, এই জায়গার মধ্যে কম, ওয়াটার ডিফিউশনের মাধ্যমে আলটিমেটলি এই ECF এ ঢুকা শুরু করবে। ECF এ যদি ঢুকে আলটিমেটলি ICF থেকে ওয়াটার কমে যাবে, ওয়াটার কমলে আলটিমেটলি ICF এর ভলিউম কমে যাবে। দেন ECF এর অসমোলারিটি। ECF এর মধ্যে আমি হাইপারটোনিক ফ্লুইড ঢুকাচ্ছি। হাইপারটোনিক মানে অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স অনেক বেশি, ওয়াটার কম। যেহেতু অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স অনেক বেশি ঢুকতেছে, ওয়াটার কম ঢুকতেছে, দ্যাটস ওয়াই ECF এর অসমোলিটি অবশ্যই বাড়বে। ICF এর অসমোলিটির কী হবে? হাইপারটোনিক ফ্লুইড ঢুকাচ্ছি, অসমোলিটি অনেক বেশি। অসমোলিটি অনেক বেশি মানে কি ওয়াটার তুলনামূলক কম, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স বেশি। আর ECF এর তুলনায় ICF এর অসমোলিটি কম, তার মানে ওয়াটার বেশি। যেহেতু ECF এর অসমোলিটি বেশি মানে ওয়াটার কম, আর ICF এর অসমোলিটি কম মানে ওয়াটার বেশি, সুতরাং ওয়াটার ডিফিউশনে আলটিমেটলি ECF থেকে ICF এ ঢোকা শুরু করবে। ICF এ যদি তখন ওয়াটার আলটিমেটলি ICF থেকে ECF এ ঢোকা শুরু করবে। এটা আমি আরেকবার বলি। হাইপারটোনিক ফ্লুইড গেইন ECF কম্পোনেন্ট, তার মানে হাইপারটোনিক ফ্লুইড যদি গেইন হয় ECF এর, সেক্ষেত্রে ECF এর অসমোলিটি বাড়বে। ECF এর অসমোলিটি বাড়লে ওয়াটার অসমোলিটি বেশি মানে ওয়াটার তুলনামূলক কম, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স বেশি। আর অন্যদিকে ICF এর অসমোলিটি তুলনামূলক কম, এটার যেহেতু বেড়ে গেছে, এটার সাপেক্ষে এটার কম। কম মানে কি ওয়াটার বেশি, ICF এ ওয়াটার বেশি, ECF এ ওয়াটার কম। সুতরাং ICF থেকে ওয়াটার আলটিমেটলি অসমোসিসের মাধ্যমে ECF এ ঢোকা শুরু হবে। যেহেতু ECF এর মধ্যে ওয়াটার ঢোকা শুরু হচ্ছে, ECF এর ভলিউম বাড়বে আর আলটিমেটলি ICF এর ভলিউম কমবে। এখন ICF থেকে আমার সব ওয়াটার বের হয়ে যাচ্ছে। ICF থেকে যদি ওয়াটার বের হয়ে যায়, ICF এর অসমোলিটি আলটিমেটলি বেড়ে যাবে। দেন লাস্ট হাইপোটোনিক হাইপারভলিউমিয়া। হাইপোটোনিক হাইপারভলিউমিয়া মানে কি হাইপোটোনিক ফ্লুইড গেইন হবে। আমি হাইপোটোনিক হোক, আইসোটোনিক হোক আর হাইপারটোনিক হোক, যাই হোক না কেন, আলটিমেটলি ফ্লুইড গেইন হলে ECF এর অসমোলিটি অবশ্যই বাড়বে। দেন ECF এর অসমোলিটি না, ECF এর ভলিউম অবশ্যই বাড়বে। দেন ICF এর ভলিউমের কী হবে? ধরি আমি এই জায়গার মধ্যে হাইপোটোনিক ফ্লুইড ইনজেকশন করতেছি। হাইপোটোনিক ফ্লুইড মানে কি ওয়াটার অনেক বেশি, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স কম। মানে এই কম্পার্টমেন্টের মধ্যে আমি ওয়াটার বেশি ঢুকাচ্ছি, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স কম ঢুকাচ্ছি। সুতরাং এই কম্পার্টমেন্টের অসমোলিটি তখন কমে যাবে। যেহেতু অসমোলিটি কম, ওয়াটার বেশি, আর এটার অসমোলিটি কম, এটার সাপেক্ষে এটার অসমোলিটি বেশি মানে ICF এর অসমোলিটি বেশি। ICF এর অসমোলিটি বেশি মানে ওয়াটার কম, আর ECF এর অসমোলিটি কম মানে ওয়াটার বেশি। যেহেতু এই জায়গার মধ্যে ওয়াটার কম, এই জায়গার মধ্যে ওয়াটার বেশি, ওয়াটার আলটিমেটলি অসমোসিসের মাধ্যমে ECF ছেড়ে ICF এ ঢোকা শুরু করবে। যেহেতু ICF এর মধ্যে ওয়াটার বেশি ঢোকা শুরু করছে, আলটিমেটলি ICF এর ভলিউম বেড়ে যাবে। দেন ECF এর অসমোলিটি কী হবে? ECF এর মধ্যে আমি হাইপোটোনিক ফ্লুইড ঢুকাচ্ছি। হাইপোটোনিক ফ্লুইড মানে কি অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স কম, তুলনামূলক ওয়াটার বেশি ঢুকাচ্ছি। যেহেতু ওয়াটার বেশি ঢুকাচ্ছি, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স কম ঢুকাচ্ছি, সুতরাং ECF এর অসমোলিটি বেড়ে যাবে। ECF এর অসমোলিটি আলটিমেটলি কমে যাবে, কারণ হাইপোটোনিক ফ্লুইড ঢুকাচ্ছি। হাইপোটোনিক মানে ওয়াটার বেশি ঢুকাচ্ছি। দেন ECF এর অসমোলিটি কমলে ICF এর অসমোলিটি কী হবে? ECF এর মধ্যে আমি হাইপোটোনিক ফ্লুইড ঢুকাচ্ছি। হাইপোটোনিক ফ্লুইড মানে ওয়াটার অনেক বেশি ঢুকাচ্ছি, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স কম। যেহেতু ওয়াটার অনেক বেশি ঢুকছে, অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স কম ঢুকছে, তুলনামূলকভাবে ECF এর অসমোলিটি কমে যাবে। ECF এর সাপেক্ষে ICF এর অসমোলিটি বেশি। ICF এর অসমোলিটি বেশি মানে ওয়াটার কম, ECF এর অসমোলিটি কম মানে ওয়াটার বেশি। যেহেতু ECF এর মধ্যে ওয়াটার বেশি, ICF এর মধ্যে ওয়াটার কম, সুতরাং ECF থেকে ওয়াটার ICF এ ঢোকা শুরু করবে। ICF এর মধ্যে যখন ওয়াটার ঢুকবে, আলটিমেটলি ওয়াটার যদি ঢুকে কোনো একটা কম্পার্টমেন্টের মধ্যে, ওই কম্পার্টমেন্টের অসমোলিটি কমে যায়, আলটিমেটলি ICF এর অসমোলিটি কমে যাবে। দেন মেইন টপিক আমাদের শেষ। আলটিমেটলি আমি একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে কজেস। মানে হাইপার ভলিউমিক ডিসঅর্ডার, এগুলোর প্রত্যেকটা কজেস মনে রাখতে হবে। যে হাইপার ভলিউমিক মানে আইসোটোনিক হাইপার ভলিউমিক ডিসঅর্ডার কজেস কি, হাইপারটোনিক হাইপার ভলিউমিক ডিসঅর্ডার কজেস কি, হাইপোটোনিক হাইপার ভলিউমিক ডিসঅর্ডার কজেস কি, এগুলো আমি একটু দেখাই দিচ্ছি। আইসোটোনিক হাইপার ভলিউমিয়া
আইসোটোনিক হাইপারভলিউমিয়া মানে কি? আইসোটোনিক হাইপারভলিউমিয়া মানে ভলিউম বাড়বে বাট আইসোটোনিক ফ্লুইডের মাধ্যমে। তার মানে কীভাবে এটা হবে? এক্সেসিভ ইনফ্লুয়েশন অফ নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন একটা কি? আইসোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন আমি যদি বাইরে থেকে সাপ্লাই দিই তখন আলটিমেটলি বডির ভলিউমও বাড়বে, প্লাস যেহেতু আইসোটোনিক ফ্লুইড ঢুকাচ্ছি সুতরাং আইসোটোনিক হাইপারভলিউমিয়া হবে। দেন হাইপারটনিক হাইপারভলিউমিয়া। হাইপারটনিক হাইপারভলিউমিয়া কখন হবে? যখন আমি হাইপারটনিক স্যালাইন ঢুকাবো। 0.5% NaCl-কে বলা হয় আইসোটোনিক। এখন এটা থেকে বেশি হলে তখন তাকে বলা হয় হাইপারটনিক। যেহেতু 3% NaCl সুতরাং 0.5% থেকে বেশি, দ্যাটস এটা একটা হাইপারটনিক সলিউশন। দেন কোন সিনড্রোম? কুচিং সিনড্রোম। এটা মনে রাখি যে কোন সিনড্রোম আর কুচিং সিনড্রোম আমরা পড়ছি ওবেসিটির ক্ষেত্রে দেখা যায়। ওবেসিটি পার্সনদের ক্ষেত্রে সব কিছু হাইপার, সুতরাং এটা হাইপারটনিক হাইপারভলিউমিয়ার ক্ষেত্রে দেখা যায়। দেন হাইপোটোনিক হাইপারভলিউমিয়া কখন দেখা যাবে? এগুলো মনে রাখতে হবে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস অফ লিভার, হেপাটিক ফেলিওর, কোয়াশিওর-কোলিন আর্টারি ডিজিজ, প্রোটিন লুজিং, এনসেফালোপ্যাথিস। দেন হাইপোভলিউমিক ডিসঅর্ডার, আইসোটোনিক হাইপোভলিউমিক, দেন হাইপারটোনিক হাইপোভলিউমিক ডিসঅর্ডার, হাইপোভলিউমিক ডিসঅর্ডার, এগুলার কজ কি? এগুলো মনে রাখতে হবে আমাদের। আমি যদি একবার একটু দেখাই দিই, এটা হচ্ছে হাইপারটনিক হাইপোভলিউমিয়ার কজ। এর ক্ষেত্রে কী হয়? এটার কজ কি? সিভিয়ার ডায়রিয়া, পারসিস্টেন্ট ভমিটিং, এক্সেসিভ নেজোগ্যাস্ট্রিক সাংশন, সিভিয়ার বার্ন, প্রফিউজ সোয়েটিং। আলটিমেটলি সবগুলো কজ আমরা যে পর্যালোচনা করি, আলটিমেটলি বডি থেকে ফ্লুইড লস হচ্ছে। ফ্লুইড লস হওয়া মানে কি? হাইপোভলিউমিয়া, ভলিউম কমে যাবে। দেন হাইপোটোনিক হাইপোভলিউমিয়ার কজ কি? সেম, সিভিয়ার ডায়রিয়া, পারসিস্টেন্ট ভমিটিং, এক্সেসিভ নেজোগ্যাস্ট্রিক সাংশন, সিভিয়ার বার্ন, প্রফিউজ সোয়েটিং, সিভিয়ার হেমোরেজ। এগুলো মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।